সহজ পাঠ দ্বিতীয় ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম পাঠ। বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসারবাবুর বাসায়, সেখানেই কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু তারই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধে সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পেরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসারবাবুর মা চেয়েছেন। দ্বিতীয় পাঠ। আজ আদ্যনাথবাবুর কন্যার বিয়ে তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যপাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে, আর রম্যনাথ স্কুলে। আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন। দেশের জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য। আদ্যনাথবাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা এবৎসর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভেতরে ঢুকি সাধ্য কি, অগত্যা বাইরে বসে আছি। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। নিত্যশরণ ওদের ক্যাপ্টেন। হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চারায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামা কুলো। সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা। ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাটা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। তৃতীয় পাঠ। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল বাবু এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি, তুমি দৌড়ে যাও তো, অঙ্গন দাদাকে ধরো। মোটর গাড়িতে তাদের আনবেন। সঙ্গে নিতে হবে কুড়ুল কোদাল ঝাঁটা ঝুড়ি, আর নেব ফিঙ্গি ম্যাথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। দেখো যেন নিন্দা না হয়। ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে। তার ঘরে সুন্দর ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল আর আকন্দ থাকবে। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তোরঙ্গ যেন রাখে, ঘর বন্ধ যেন না থাকে। সন্ধ্যা হলে ধুনোর গন্ধ দিও। দীনবন্ধুকে রেখো পাশের ঘরে। তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন, তাকে অন্য ঘরে রাখতে হবে। বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চায়। বন্দে মাতরম গান নন্দী জানে তো, সেই অন্ধ গায়ককেও ডেকে এনো, সে তো মন্দ গায় না। পঞ্চম পাঠ।
বর্ষা নেমেছে, গরমি আর নেই, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল, কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে দুর্গানাথের আঙিনায় জল উঠেছে, তার দরমার বেড়া ভেঙে গেল। বেচারা গরুগুলোর বড় দুর্গতি, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। চাষিদের কাজকর্ম সব বন্ধ, ঘরে ঘরে সর্দি কাশি। কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন, সঙ্গে তার আর্দালি তুর্কি মিয়া। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো, পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে। ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে হোথায় হব বনবাসী, কেউ কোথাও নেই। ওইখানে ঝাও তলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে। দিন রাত্রি কোমর বেঁধে থাকবো পাহারাতে, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আরে আরে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দ্বারে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। সিংগুলি সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা, লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটুও যে, হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেঁষে। ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। ষষ্ঠ পাঠ। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। শুনেছ বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা, উশ্রীতে বান নেমেছে। জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক, আমাদের দুদিন মাত্র ছুটি। কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রায়। সাঁতরাগাছির কান্তিমিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার তো আছে, সন্দেশ আছে, পান্তোয়া আছে, বোঁদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক, তার খাবার আগ্রহ দেখিনে। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, তার বোন ক্ষান্তমণি তাকে খাইয়ে দিলে। সপ্তম পাঠ। শিরীষকে বলো, তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায়, সেখান থেকে খাস্তা কচুরি আনা চায়, আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। দোকানের রাস্তা সে জানে তো। বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চায়। এবার আলু খুব সস্তা, একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও। রাস্তায় রেঁধে খেতে হবে, তার ব্যবস্থা করা দরকার। মনে রেখো কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও। অত ব্যস্ত হয়েছ কেন? আস্তে আস্তে চলো, ক্লান্ত হয়ে পড়বে যে। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তামিজ মিয়ার গরুর গাড়ি চড়ে। সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের উপর খেয়াল মতো দেয়াল তুলি গড়ে। সমস্ত দিন ছাদ পিটুনি, গান গেয়ে ছাদ পিটোই শুনি, অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া। বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই ঢাক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া। 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে, হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো।
রোদ্দুর যে আসে পরে পূবের মুখে, কোথা ওরে দলে দলে ডাক দিয়ে কাকগুলো। আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গাঁয়ে। জানো নাকি আমার পাড়া, যেখানে ওই খুঁটি গাড়া পুকুর পাড়ে গাজনতলার বাঁয়ে। অষ্টম পাঠ। আর মানে গির্জার কাছে অফিস। যাওয়া মুশকিল হবে। পূর্ব দিকে মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম। দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি। শরীরটা সুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি নে। আপিসের ভাত এখনো হলো না, উনানের আগুনটা উস্কিয়ে দাও। ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়। বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো। দোতলা ঘরের পালঙ্কের উপর আছে। কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। নবম পাঠ। বৃষ্টি নামলো দেখছি। সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। কেষ্ট শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো, দুষ্টুমি করিও না। বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টু লজন জুস এনে দেবে। কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম, সেটা হারিয়েছে বুঝি? ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব, সে তোমার সঙ্গে খেলা করবে। কাঞ্জিলাল ব্যাঙগুলো ঘরের মধ্যে আসে যে, ঘর নষ্ট করবে। ওরে তুষ্টু, তো ওদের তাড়িয়ে দে। ঘনে মেঘে সব অস্পষ্ট হয়ে এলো, আর দৃষ্টি চলে না। অষ্টমী গান গাইতে এসেছে, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না। বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে। সেদিন ভোরে উঠে দেখি বৃষ্টি বাদল গেছে ছুটি। রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সাজায় বাজায় দূরে। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট ময়ে রুদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে রূপ করে ওই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতে যদি মেঘে ওরা পক্ষে রাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গ মেরে পথ দিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। দশম পাঠ। এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে? কেউ না, বাতাস ধাক্কা দিচ্ছে। এখন অনেক রাত্রি। উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্ক ভোয়া। রাস্তায় ও কি এক্কা গাড়ির শব্দ? না না, মেঘ গুড় গুড় করছে। উল্লাস, তুমি যাও তো, কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না, ওকে শান্ত করে এসো। ওটা কিসের ডাক উল্লাস? অশ্বত্থ গাছে পেঁচার ডাক? উচ্চের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে। দরজার পাল্লাটা ধরাস ধরাস করে পড়ছে, বন্ধ করে দাও। ওটা কি কান্নার শব্দ? না, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। যাও না উল্লাস, থামিয়ে দিয়ে এসো গে। আমার ভয় করছে, বড় অন্ধকার। হজ্জকে ডেকে দেই। ছিচি উল্লাস, ভয় করতে লজ্জা করে না? আচ্ছা, আমি নিজে যাচ্ছি। আর তো রাত নেই, পূব দিকে উজ্জ্বল হয়েছে। ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল। বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও। বাঞ্ছা, শীঘ্রই আমার জন্য চা আনুক আর কিঞ্চিত বিস্কুট। আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি। রক্ষামণি থাক খুকুর কাছে। তুমিও সাজসজ্জা করে তৈরি থাকো উল্লাস। বেড়াতে যাব, উত্তম কথা। কিন্তু ঘাস ভিজে কেন? এক পত্তন বৃষ্টি হয়ে গেল বুঝি? এবার লণ্ঠনটা নিভিয়ে দাও। আর মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক। এখনই রেভারেন্ড এন্ডারসন আসবেন। পণ্ডিত মশাইয়েরও আসার সময় হলো। ওই শোনো, কুণ্ডুদের বাড়ি ঢং ঢং করে 6টার ঘন্টা বাজে। আকাশ পারে পূবের কোণে
কখন যেন অন্য মনে ফাঁক ধরে ওই মেঘে মুখের চাদর চড়িয়ে ফেলে, বন্ধ চোখের পাথা মেলে আকাশ ওঠে জেগে। ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পরে বেঁকে লাগায় ঝিলিমিলি। বাঁশবাগানের মাথায় মাথায় তেঁতুল গাছের পাতায় পাতায় হাসায় খিলি খিলি। হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিলে এক নিমেষে বাদল বেলার কথা। হারিয়ে পাওয়া আলো তীরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। একাদশ পাঠ। ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে। শক্তিনাথ বাবু কিনে নেন। শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই। যে পাড়ায় থাকেন তার নাম জেলেবস্তি। তার বাড়ি খুব মস্ত, সামনে নদী, পিছনে বড় রাস্তা। তার দারোয়ান শম্ভু সিং আর আকরম মিশ্র রোজ সকালে কুস্তি করে। শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর। তার বড় ছেলের নাম বিক্রম। ছোট ছোট ছেলের নাম শক্রনাথ। শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন। তার নাম দিলেন রক্তজবা। তিনি মাঝে মাঝে নৌকায় কখনো তিস্তা নদীতে, কখনো আত্রাই নদীতে, কখনো ইচ্ছামতিতে বেড়াতে যান। একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন বিপ্রগ্রামে বাঘ এসেছে। শিকারে যাত্রা করলেন সেদিন শুক্রবার। শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে। আকরম বন্দুক নিয়ে চলল, আর দুটো বল্লম ছিল। সিন্ধুকে ছিল গুলি বারুদ। নদীতে প্রবল স্রোত। বেলা যখন 2 প্রহর নৌকো নন্দগ্রামে পৌঁছালো। রৌদ্র ঝাঁঝা করছে। এক ভদ্রলোক খবর দিলেন কাছেই বন্দিপুরের বন, সেখানে আছে বাঘ। শক্তিবাবু আর আকরম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এলো, ঘোর অন্ধকার। কিছু দূরে গিয়ে দেখেন এক পুরো মন্দির, জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গী ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস, তাই খেলেন। আকরম খেলো চাটনি দিয়ে রুটি। তখন বেলা পড়ে আসছে। গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে। প্রকাণ্ড অর্জুন গাছের উপর কতকগুলো বাঁদর, তাদের লম্বা লেজ ঝুলছে। শক্তিবাবু কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোট সোঁতা, তাতে 1 হাঁটুর বেশি জল হবে না। তার ধারে বালি, সেই বালির ওপর বড় বড় থাবার দাগ, নিশ্চয় বাঘের থাবা। শক্তিবাবু ভাবতে লাগলেন কি করা কর্তব্য। অঘ্রাণ মাসের বেলা, পশ্চিমে সূর্য অস্ত গেল। সন্ধ্যা হতেই ঘর অন্ধকার। কাছে তেঁতুল গাছ, তার উপরে দুজন চড়ে বসলেন। গাছের গুড়ির সাথে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন, পাছে ঘুম এলে পড়ে যান। কোথাও আলো নেই, তারা দেখা যায় না, কেবল অসংখ্য জোনাকি গাছে জ্বলছে। শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে। এমন সময়ে হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আকরম নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছে। কি সর্বনাশ! এ তো বাঘের চোখ। বন্দুক তোলবার সময় নেই। ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো, অমনি বাঘ ভয়ে দৌড় দিলে। সে রাত্রি আবার দুজনের গাছে কাটল। পরের দিন সকাল হলো, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। যতই চলে জঙ্গল বেড়ে যায়। গায়ে কাঁটার আঁচড় লাগে, রক্ত পড়ে। খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিনাথ বাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও।
নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর, গোলপাতা দিয়ে ছাওয়া। কাছে একটা মস্ত বটগাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুরি নেমেছে। সেই গাছে যত পাখির বাসা। কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলেন। তালপাতায় ঠোঙায় এনে দিলেন চিড়ে আর বনের মধু, আর দিলে ছাগলের দুধ। নদী থেকে ভারে করে এনে দিলে জল। রাত্রে ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু বটের ছায় শুয়ে ঘুমালেন। বেলা যখন 4 প্রহর, তখন কাঠুরাদের সর্দার পথ দেখিয়ে নৌকায় তাদের পৌঁছিয়ে দিলে। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছ, বকশিস লও। সর্দার হাত জোর করে বললে, মাফ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড় গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুধদার জানলা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ। দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলায়ে সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাকার ঝাপট। ঘন্টা কেবলি দলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে, থামো থামো, কোথা হতে কোথা যাবে একই পাগলামো। কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি, চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই। দিল্লি লাহোরে যাক, যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতে। দ্বাদশ পাঠ। গুপ্তিপাড়ার বিশ্বম্ভরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। ফাল্গুন মাস, কিন্তু এখনো খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশ্বম্ভরবাবুর গায়ে এক মোটা কম্বল। পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি। পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জোর। একবার কুস্তিরার জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল, সঙ্গে বন্দুক ছিল না, শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গেল, তার আর উত্থান শক্তি রইল না। আর একবার শম্ভু বিশ্বম্ভর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে, সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন, পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল, উনন ধরানো চায়। দা দিয়ে শম্ভু ঝাউ গাছ কেটে আঁটি বাঁধল। অসহ্য রৌদ্র, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল। এমন সময় দেখল একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসল, দা দিয়ে তার গলায় পোঁচ দিতে লাগলো। জল লাল হয়ে উঠল রক্তে। কুমির যন্ত্রণায় বাছুরকে ছেড়ে দিল। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। বিশ্বম্ভরবাবু ডাক্তার, রুগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধুবিশ্বাস, তার ছোটর ছেলের অম্লশূল, বড় কষ্ট পাচ্ছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারের প্রকাণ্ড মাঠ, সেখানে যখন পালকি এলো
তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। বিশ্বম্ভর বাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে বাপু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? রাখাল বললে, আগে সে তো 7 ক্রোশ হবে। আজ সেখানে যাবেন না। পথে পথে ভীষ্মহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা, রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তিলপনি খালের ধারে এসে যখন পালকি এলো, রাত্রি তখন 10টা। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা পড়ে গেল। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে, কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ মতো 2 ক্রোশ পথ গেছে, এমন সময় মরমর করে ডান্ডা গেল ভেঙে, পালকিটা পড়ল মাটিতে। পালকি হালকা কাঠের তৈরি। বিশ্বম্ভর বাবুর দেহটি স্থূল। আর উপায় নেই, এইখানে রাত্রি কাটাতে হবে। ডাক্তারবাবু ঘাসের উপরে কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে, শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারদের সর্দার বন্ধু এসে বলল, ওই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই। বিশ্বম্ভরবাবু বললেন, ভয় কি, তোরা তো সবাই আছিস। বুদ্ধ বলল, বল্গু পালিয়েছে, পল্লুকে দেখে নে, বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে। ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত। ডাকলেন, শম্ভু। শম্ভু বললেন, আজ্ঞে। ডাক্তার বললেন, এখন উপায় কি? শম্ভু বললে, ভয় নেই, আমি আছি। ডাক্তার বলল, ওরা যে 5 জন। শম্ভু বলল, আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে, গর্জন করে বলে, খবরদার। ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো। তখন শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে, তারই এক ঘায়ে 3 জন একসঙ্গে পড়ে গেল। তারপর শম্ভু লাঠি কুড়িয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, বাকি 2 জনে দিলে দৌড়। তখন ডাক্তারবাবু ডাকলেন, শম্ভু বলুন। শম্ভু বললেন, আজ্ঞে। বিশ্বম্ভু বললেন, এবার বাক্সটা বের করো। শম্ভু বললেন, কেন, বাক্স নিয়ে কি হবে? ডাক্তার বললেন, ওই 3 জনের ডাক্তারি করা চাই, ব্যান্ডেজ বাঁধতে হবে। রাত্রি তখন অল্পই বাকি। বিশ্বম্ভরবাবু আর শম্ভু 2 জনে মিলে 3 জনের শুশ্রূষা করলেন। সকাল হয়েছে। ছিন্ন মেঘের মধ্যে সূর্যের রশ্মি ফেটে পড়েছে। একে একে সব বেহেরা ফিরে আসে। বল্গু এলো, পল্লু এলো, বক্সির হাত ধরে এলো বিষ্ণু, তখনও তার হৃৎপিণ্ড কম্পমান। স্টিমার আসিছে ঘাটে, পড়ে আসে বেলা, পূজার ছুটির দল, লোকজন মেলা। এলো দূর দেশ হতে বৎসরের পরে, ফিরে আসে যে যাহার আপনার ঘরে। জাহাজের ছাদে ভিড়, নানা লোকে নানা মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা। ঠেসাঠেসি করে তারি মোছে হরে রাম, মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম। বোঝা আছে কত শত, বাক্স কত রূপ, তিন বেত চামড়ার পুটুলি স্তূপ। থলি ঝুড়ি ক্যাম্বেসের ডালা ঝুড়ি ধামা, সবজিতে ভরা, গায়ে রেশমের জামা। কোমরে চাদর বাঁধা চণ্ডী অবিনাশ, কলিকাতা হতে আসে বঙ্কু শ্যামদাস, অম্বিকা অক্ষয়। নতুন চীনের জুতা করে মস মস, মেরে কুনাইয়ের গুঁতা, ভিড় ঠেলে চলে আগে। হাতে বাঁধা ঘড়ি, চোখেতে চশমা কারো, সরু এক ছড়ি। সবেগে দুলায়, ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাঁশি। কে পারে কাহার ঘাড়ে, সবাই সবার আগে যেতে যায় চলে। ঠেলাঠেলি বকাবকি, শিশু মার কোলে। চিৎকার স্বরে কাঁদে গড় গড় করে। নগর ডুবিল জলে, শিকলের ডোরে জাহাজ পড়িল বাঁধা।
সিঁড়ি গেল নেমে, ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে। কুলি কুলি ডাক পারে ডান্ডা হাতে মুঠে, দুদ্দার কেরবে এলো দলে দলে ছুটে। তীরে তীরে বাজাইয়া হাঁড়ি, গাইছে ভজন অন্ধ বেণী। যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে, নাম ধরে ডাকে, খুঁজে খুঁজে বের করে যে চায় যাহাকে। চলিল গরুর গাড়ি, চলে পালকি ডুলি, স্যাগরা গাড়ির ঘোড়া উড়াইল ধুরি। সূর্য গেল অস্তাচলে, আঁধার ঘনালো, হেতা হোতা কেরোসিন লণ্ঠনের আলো। দুলিতে দুলিতে যায় তার পিছে পিছে, মাথায় বোঝাই নিয়ে মুটেরা চলিছে। শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে, পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাঁশ বনে। শেয়াল উঠিল ডেকে মুদির দোকানে, টিম টিম করে দ্বীপ জলে একখানে। ত্রয়োদশ পাঠ। উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গোপ, তার অত্যন্ত দরিদ্র অবস্থা, ভূসম্পত্তি যা ছিল ঋণের দায়ে বিক্রয় হয়ে গেছে। এখন মজুরি করে ক্লায়ক্কসে তার দিনপাত হয়। এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ। বরের নাম বটকৃষ্ণ, তার অবস্থা মন্দ নয়। ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয়। বাড়িতে পুজো অর্চনা ক্রিয়াকর্ম আছে। আগামীকাল জ্যৈষ্ঠ বিবাহের দিন, বরযাত্রীর দল আসবে, তাহার জন্য আহারাদির উদ্যোগ করা চাই। পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, অভাব তবু যথেষ্ট। পাড়ার প্রান্তে একটা বড় পুষ্করিণী, তার নাম পদ্মপুকুর। বর্তমান ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করে পেত। এমনকি গ্রামে গৃহস্থ বাড়ি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেওয়ার বাধা ছিল না। কিন্তু সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছেন। অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে এই পুকুরে মাছ ধরার শস্ত পেয়েছেন। উদ্ধব এই সংবাদ ঠিকমতো জানত না, তাই সেদিন রাত্রি থাকতে উঠে পদ্মপুকুর থেকে বড় থেকে একটা রুই মাছ ধরে বাড়ি ফেরার উপক্রম করছে। এমন সময় বিঘ্ন ঘটল। সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে। তারই মাছ সংগ্রহ করার জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে পুষ্করিণীর ধারে এসে উপস্থিত। দেখে উদ্ধব এক মস্ত রুই মাছ ধরেছে। সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে উদ্ধব কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো। কোনো ফল হলো না। ধনঞ্জয় পেয়াদা তাকে ধলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভবাবুর কাছে। দুর্লভের বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ধব খুব দুর্নাম করেছে, তাই তার উপরে বিষম ক্রোধ। বললেন, তুই মাছ চুরি করেছিস, তার দণ্ড দিতে হবে। ধনঞ্জয় বললেন, একে ধরে নিয়ে যাও, যতক্ষণ না 10 টাকা দণ্ড আদায় হয় ছেড়ে দিও না। উদ্ধব হাত জোড়ে করে বললেন, আমার 10 পয়সাও নেই, কাল কন্যার বিবাহ, কাজ শেষ হয়ে যাক, তারপরে শাস্তি দেবেন। দুর্লভবাবু তার কাতর বাক্য কর্ণপাত করলেন না। ধনঞ্জয় উদ্ধবকে সকলের লোকের সামনে অপমান করে ধরে নিয়ে গেল। দুর্লভের পিসি কাত্যায়নী ঠাকুরুন সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তঃপুরে উপস্থিত ছিলেন। দুর্লভের স্ত্রী মুখ্যদা তার কাছে এসে কেঁদে পড়ল। কাত্যায়নী দুর্লভকে ডেকে বললেন, বাবা, নিষ্ঠুর হয়েও না। উদ্ধবের কন্যার বিবাহে যদি অন্যায় করো, তাহলে তোমার কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে। উদ্ধবকে মুক্তি দাও। দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন। কৃত্তিবাসকে ডেকে কাত্যায়নী বললেন, উদ্ধবের দণ্ডের এই 10 টাকা দিলাম, এখনই তাকে ছেড়ে দাও। উদ্ধব ছাড়া পেলে, কিন্তু অপমানে লজ্জায় তার দু চক্ষু দিয়ে জল পড়তে লাগলো। পরদিন গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। বেলা যখন 4টে, তখন 5 জন বাহকের
5 জন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত। কেউ বা এনেছে ঝুড়িতে মাছ, কেউ বা এনেছে হাঁড়িতে দই, কেউ বা থালা ভরা সন্দেশ, একজন এনেছে একখানি লাল চেলির শাড়ি। পাড়ার লোক আশ্চর্য লাগলো, জিজ্ঞাসা করলো কে পাঠালেন। বাহকেরা তার কোনো উত্তর না করে চলে গেল। তার কিছুক্ষণ পরে কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়ালো। তার মধ্যে নেমে এলেন কাত্যায়নী ঠাকুর। উদ্ধব এত সৌভাগ্য স্বপ্নেও সব কল্পনা করতে পারত না। কাত্যায়নী বললেন, দুর্লভ, কাল তোমাকে অপমান করেছে, সে কথা তুমি মনে রেখো না। আমি তোমার কন্যার আশীর্বাদ করে যাব। তাকে ডেকে দাও। কাত্যায়নী নিস্তারিণীকে একগাছা সোনার হার পরিয়ে দিলেন, আর তার হাতে 100 টাকা একখানি নোট দিয়ে বললেন, এই তোমার যৌতুক। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পুরো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে পাশা কুঞ্জ বিহারী। আত্মই কেহ নাই, নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। আর আছে একতারা বক্ষেতে ধরে, গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার সঞ্জয় সেন, 2 মুঠো অন্ন তারে 2 বেলা দেন। সাতকড়ি ভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রস্তুষে গান। হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে, ঝঞ্ঝনি খঞ্জনি বাজে। ভঞ্জের পিসিতায় সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। চিঁড়ে মুরকিতে তারে ভরি দেন ঝুলি, পৌষে খাওয়ান ডেকে মিঠে পুটি পুলি। আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, মহাজনী নৌকায় ঘাট যায় ভরে। হাঁকাহাঁকি ঠেলাঠেলি মহাশোর গল, পশ্চিমী মাল্লারা বাজায় মাদল। বোঝালে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী। সেই গান মিলে যায় দূর হতে, দূরে শরতের আকাশেতে সোনার দূরে।